শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো। আজকে মাইকেল মধুসূদন দত্তের জীবনীর যে প্রথম ভাগ গত ক্লাসে স্টার্ট করেছিলাম সেটি আজকে শেষ করব। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো আমাকে। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, হ্যাঁ। লাইনগুলো পরিষ্কার না, একটু বড় করব? পরিষ্কার স্যার। ওকে। তো দেখো, মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু ইংল্যান্ডে গিয়েছিলেন আইন বিষয়ে পড়ালেখা করতে। রবীন্দ্রনাথ ঠাকুরও গিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টও করেছিলেন আইন বিষয়ে পড়ালেখা, কিন্তু উনি শেষ করতে পারেননি। আর এদিকে মাইকেল মধুসূদন দত্ত ইংল্যান্ডে গিয়েছিলেন। তখন তোমরা জানো একটা, এটা প্রচলিত ছিল আর কি, যে বিদেশে যেতে হবে, হ্যাঁ, ডিগ্রি আনতে হবে। বিদেশ থেকে ডিগ্রি আনা মানে বিশাল ব্যাপার, বিশাল সম্মানের ব্যাপার। সবাই অনেক সমীহ করত। বিশেষ করে ইংল্যান্ডে যাওয়া, ইংল্যান্ড থেকে ডিগ্রি নেওয়া। তো মাইকেল মধুসূদন দত্ত ইংল্যান্ডে গেলেন আইন বিষয়ে পড়ালেখা করতে, কিন্তু সেখানকার আবহাওয়া এবং বর্ণবাদিতা, তখন বর্ণবাদিতা খুব চরমে ছিল। বর্ণবাদ তোমরা জানো, সাদা সাদা যারা সাদা চামড়ার লোকরা, যারা কালো বা বাদামি রঙের, তাদেরকে খুব ঘৃণা করত, ঘৃণার দৃষ্টিতে দেখতো। তো আবহাওয়া অনুকূলে ছিল না, আবহাওয়ার সাথে উনি খাপ খাইয়ে নিতে পারছিলেন না। তার উপর ছিল বর্ণবাদিতা। তো উনি ইংল্যান্ডে বেশি দিন থাকেননি। তারপর তিনি 1860 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে চলে যান। তাহলে ইংল্যান্ড থেকে চলে যান ফ্রান্সে। কিন্তু তখন উনি আর্থিকভাবে কিন্তু সচ্ছল ছিলেন না। উনি আহ, অনেকটা কষ্টেই দিন যাপন করছিলেন, কারণ উনি ধনী ছিলেন না, হ্যাঁ, দারিদ্রতার ভিতর দিয়ে যাচ্ছিলেন। কাজী নজরুল ইসলাম যেমন ওনার জীবনটা, পুরো জীবনটাই কেটেছিল দারিদ্রতায়, তো মাইকেল মধুসূদন দত্ত উনিও দারিদ্রতা দেখেছিলেন। একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য তিনি তার আইন বিষয়ে পড়া শেষ করে ভারতে আসতে সক্ষম হয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন ওনাকে বেশ অনুপ্রেরণা, উৎসাহ দিচ্ছিলেন যে পড়ালেখা শেষ করতে হবে। পড়ালেখা ছেড়ে দিলে হবে না, হাল ছেড়ে দিলে হবে না, মনকে শক্ত করতে হবে। কিন্তু তিনি কখনোই কলকাতায় তার এই পড়ালেখাকে কাজে লাগাননি। উপরন্তু দরিদ্রতার জন্য মৃত্যুবরণ করেন। তো উনি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এলেন ঠিকই, আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন, কিন্তু ভারতে এসে উনি কিন্তু আহ, মানে প্র্যাকটিস করা, হ্যাঁ, অ্যাজ এ লয়ার, আইনবিদ হিসেবে, উকিল হিসেবে প্র্যাকটিস করা, অর্থ উপার্জন করা, এগুলো আসলে হয়ে ওঠেনি। তো যে কারণে ওনার মৃত্যু হয় চরম দরিদ্রতায়। ওনার সাহিত্য জীবন সম্পর্কে আমরা একটু জানি। মধুসূদন দত্ত নাট্যকার হিসেবেই প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করেন। রামনারায়ণ তর্করত্ন রচিত রত্নাবলী নাটক, তখন একটা নাটক পাবলিশ হয়েছিল, রত্নাবলী। এটা লেখক ছিলেন রামনারায়ণ তর্করত্ন। তো রত্নাবলী নাটকটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করতে গিয়ে তিনি বুঝলেন যে রত্নাবলী নাটক, এটা তো খুব যে সার্থক নাটক তা
মনে হচ্ছে না। মাইকেল মধুসূদন দত্ত প্রতিটা লাইন যখন পড়ে পড়ে, রত্নাবতী নাটকের প্রত্যেকটা লাইন পড়ে উনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করছিলেন, তখন ওনার মনে হলো রত্নাবলী এই নাটকটিতে আসলে আহ, খুব মূল্যবান তেমন কিছু নেই, বা লেখার ধরনটা হ্যাঁ খুব উঁচু মানের নয়। তো ওনার মনে হলো, মাইকেল মধুসূদন দত্তের মনে হলো যে বাংলা সাহিত্যে আসলে ভালো নাটকের অভাব, ভালো নাটক ওইভাবে লেখা হচ্ছে না, কেউ লিখছেন না। তো এই চিন্তা থেকেই এই অভাব, বাংলা নাটক মানে বাংলা সাহিত্যে ভালো নাটকের অভাব পূরণের জন্য তিনি নিজেই ভাবলেন, ঠিক আছে আমি নাটক লিখব, আমি মানসম্পন্ন সুন্দর ভালো নাটক লেখার চেষ্টা করব। তো উনি নাটক লেখা শুরু করলেন। 1859 সালে তিনি শর্মিষ্ঠা শর্মিষ্ঠা নামের নাটক লিখলেন, এবং এই শর্মিষ্ঠা নাটকটিকে বাংলা ভাষায় লেখা, বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক বলা হয়। 1860 সালে তিনি দুটি প্রহসন লিখেন। প্রহসন তোমরা জানো, স্যাটায়ার, যেমন গালিভার্স ট্রাভেলস পড়েছো, জনাথন সুইফটের গালিভার্স ট্রাভেলস। স্যাটায়ার বাংলায় প্রহসন, মানে ঠাট্টা করা, সমাজকে নিয়ে ঠাট্টা করা, সমাজের ভুল ত্রুটি নিয়ে ঠাট্টা করা, একজন মানুষের ভুল ত্রুটি নিয়ে ঠাট্টা করা, যেন মানুষটি লজ্জা পায় এবং নিজেকে কারেক্ট করে, নিজেকে শুধরে নেয়। তো ওনার দুটি প্রহসন, একটা হলো একেই কি বলে সভ্যতা, এটা একটা বই, আরেকটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো, এটা আরেকটা বই, এবং পদ্মাবতী, পদ্মাবতীর নাটক। 1860 সালে তিনি অমিত্রাক্ষর ছন্দে লিখেন তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্য কবিতার বই। এরপর উনি লিখেন মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য, এটা হচ্ছে মহাকাব্য। এই মেঘনাদ বধ কাব্য লেখার পরে ওনাকে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে মহাকবি উপাধি দিয়েছিলেন। মহাকবি মানে যিনি মহাকাব্য লিখেছেন, মহাকাব্য থেকে মহাকবি। তারপর লিখেন ব্রজাঙ্গনা কাব্য, কৃষ্ণকুমারী নাটক, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা মানে তোমরা জানো সনেট। উনি বাংলায় প্রথম সনেট লিখেছিলেন, চতুর্দশপদী কবিতা। সাহিত্য জীবনের অনুপ্রেরণা, উনি কবিতা লিখতে গিয়ে, নাটক লিখতে গিয়ে কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, কোন লেখক বা কবির দ্বারা? মধুসূদন দত্ত তার সাহিত্য জীবনে বিশেষ করে ইংরেজ কবি লর্ড বায়রনের সাহিত্যকর্ম এবং তার জীবন দ্বারা অত্যন্ত বেশি অনুপ্রাণিত হয়েছিলেন। লর্ড বায়রন, মাইকেল মধুসূদন দত্ত লর্ড বায়রনের কবিতা পড়তেন, লেখা পড়তেন। ভাষাগত দক্ষতা, মানে মাইকেল মধুসূদন দত্ত কোন কোন ভাষা জানতেন, কোন কোন ভাষার উপর ওনার দক্ষতা ছিল। তো মাইকেল মধুসূদন দত্ত বহু ভাষাবিদ ছিলেন। বহু ভাষাবিদ মানে উনি অনেকগুলো ভাষায় কথা বলতে পারতেন। ছোটবেলায় উনি ফার্সি ভাষা শিখেছিলেন, ইংরেজি তো জানতেন, তাছাড়াও ল্যাটিন, গ্রিক, হিব্রু, তেলেগু, তামিল, যেমন মাদ্রাজ ছিলেন উনি,
মাদ্রাজ মানে চেন্নাই। তামিল ভাষা শিখেছেন, তেলেগু ভাষা শিখেছেন, হিব্রু, ল্যাটিন, গ্রিক, এসব ভাষায় উনি অনর্গল খুব সহজে কথা বলতে পারতেন। মানে যেন যেন এই ভাষাগুলো ওনার মাতৃভাষা। এতটা ফ্লুয়েন্টলি, এতটা স্বতঃস্ফূর্ত ভাবে উনি কথা বলতে পারতেন। এবং তিনি ফার্সি ও ইতালীয় ভাষায় কবিতাও লিখতে পারতেন। তাহলে কি দাঁড়ালো দেখো, মাতৃভাষা ছাড়া তিনি আরো 12টি ভাষা জানতেন। 12টি ভাষা, চিন্তা করো। হ্যাঁ, কত বড় অ্যাচিভমেন্ট, 12টি ভাষা জানতেন। তো ওনার নাটক নাটক সম্পর্কে আমরা একটু আগে জেনেছি। এবং উনি কেন নাটক লেখা শুরু করলেন সেটা আমরা জেনেছি। এই যে এগুলো হচ্ছে ওনার নাটক, নাটকের নাম একটু আগে আমি এগুলো বলেছি। এখানে নাটকগুলোর বর্ণনায় ওইভাবে যাচ্ছি না। মেঘনাদ বধ কাব্য সম্পর্কে একটু আমরা জানবো। মেঘনাদ, মেঘনাদ কি মানুষের নাম? He's a brother of কোনো আইডিয়া? মেঘনাদ, I know, মেঘনাদ বধ, মেঘনাদকে বধ হ্যালো স্যার, করা হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সুইটি, ভালো আছো? স্যার সাউন্ড আসতেছে না। sir. সাউন্ড পাচ্ছ না? বাকিরা পাচ্ছো? বাকিরা শুনতে পাচ্ছো আমার কথা? Ravana. আচ্ছা স্যার। Hello, sir. বাকিরা শুনতে পাচ্ছো? জি স্যার, আপনি শুনতে পাচ্ছেন স্যার? ওকে, হয়তো সুইটি তোমার দিক থেকে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, স্যার এখন ঠিক আছে। অলরাইট, ওকে। সো মেঘনাদ আচ্ছা, বধ কাব্য, মেঘনাদ মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ, মেঘনাদ কি মানুষের নাম? জি স্যার, রাভানার ভাই, brother of স্যার নিপাকে একটু জয়েন দেন। রিকোয়েস্ট তো পাঠায়নি কেউ, পাঠালে তো জয়েন দেব অবশ্যই। স্যার নিপা বলতেছে যে সেজন্য। রিকোয়েস্ট এখনো আসেনি। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা, যাই হোক। তো মেঘনাদ বধ, বধ মানে হত্যা করা, তাই না? জি স্যার। মেরে ফেলা। মেঘনাদ বধ, মেঘনাদকে মেরে ফেলা হলো। মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ অর্জন বা কীর্তি হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে লেখা রামায়ণ। রামায়ণ মহাকাব্যে, রামায়ণ মহাকাব্যের একটা ঘটনার উপর ভিত্তি করে মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য লিখেছেন। হিন্দুদের রামায়ণ মহাকাব্য, সেখানে মেঘনাদের একটা ঘটনা আছে। ওই ঘটনার উপরে ভিত্তি করে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ মহাকাব্য লিখেছিলেন। রামায়ণ কে লিখেছিলেন? রামায়ণ লিখেছিলেন ঋষি বাল্মীকি। ঋষি বাল্মীকি রামায়ণ মহাকাব্য লিখেছিলেন। এবং এই রামায়ণ মহাকাব্যে রাবণের ছেলের নাম মেঘনাদ। ওকে স্যার, ছেলে ছিল, সরি বুঝতে পারছো? রামায়ণ মহাকাব্যে রাবণের ছেলের নাম মেঘনাদ। তো এই মেঘনাদ বধ মহাকাব্যে রাবণের কথা আছে, ইন্দ্রজিতের কথা আছে, সীতার কথা আছে, শর্মা, প্রমীলা, আরো অনেকের কথা
আছে। তো মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা পত্রকাব্য, বাংলা সাহিত্যে পত্রাকার কাব্য রচনা প্রথম দেখা যায় বীরাঙ্গনা কাব্যে, মানে চিঠির মতো লেখা। কবিতা পড়ে মনে হবে যেন তুমি চিঠি পড়ছো। যেমন ধরো এখানে আছে, এই লাইনটা একটু দেখো, দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকনাথের প্রতি রুক্মিণী। দুষ্মন্তের কাছে শকুন্তলা চিঠি লিখেছে, শকুন্তলা মেয়ের নাম। সোমের প্রতি তারা চিঠি লিখেছে, তারা মেয়ের নাম। দ্বারকানাথের প্রতি রুক্মিণী চিঠি লিখেছে, রুক্মিণী মেয়ের নাম। তো ওরা ওদের মনের ভাব প্রকাশ করেছে চিঠির মাধ্যমে। আসলে চিঠি কি ওরাই লিখেছে না মাইকেল মধুসূদন দত্ত লিখেছে? এই মেয়েরা লিখেছে না মেয়েগুলো জাস্ট চরিত্র? হ্যালো তো স্যার, স্যার আমার মনে হচ্ছে স্যার প্রথম থেকে আরেকটু বলবেন স্যার। শকুন্তলা নামে একজন লিখেছেন দুষ্মন্তের কাছে চিঠি। শকুন্তলা কি একটা চরিত্রের নাম না? জি স্যার। আসলে লেখক কে, শকুন্তলা না মাইকেল মধুসূদন দত্ত? অবশ্যই শকুন্তলা। মধুসূদন দত্ত। তো মধুসূদন দত্ত তার এই পত্রকাব্যে, চিঠির মতো কবিতা, এই কাব্যে নারীদের পুরাণ পরিচিতির মূলে আঘাত করেছেন। তিনি মানবিক অনুভূতির আলোকে নারী হৃদয়ের কথকতা ব্যক্ত করিয়েছেন। মানে মেয়েদের যে আবেগ অনুভূতি কেমন, সেগুলো উনি মাইকেল মধুসূদন দত্ত চিঠির মাধ্যমে তুলে ধরেছেন বা তুলে ধরার চেষ্টা করেছেন। দাম্পত্য জীবন, ওনার ম্যারিড লাইফ, বৈবাহিক জীবন সম্পর্কে আগে কিছুটা আইডিয়া দিয়েছি গত ক্লাসে। তো আজকে আবারও একটু বলি। উনি যখন মাদ্রাজ ছিলেন, ইন্ডিয়ার মাদ্রাজ, তখন তিনি রেবেকা ম্যাকটাভিস নামে এক ইংরেজ যুবতীকে বিয়ে করেন। ইংরেজ মহিলাকে বিয়ে করেন, তার নাম রেবেকা ম্যাকটাভিস। তবে বিয়ের এই প্রক্রিয়া খুব সহজ ছিল না, মানে অনেক বাধা ছিল। মাইকেল মধুসূদন দত্ত ওনার এক বন্ধুকে লিখেছেন, চিঠিতে বলেছেন, বন্ধুর নাম গৌরী দাস, ওনাকে চিঠিতে লিখেছেন, রেবেকাকে পেতে খুব ঝামেলা হয়েছিল, বুঝতেই তো পারছো তার সমস্ত শুভাকাঙ্ক্ষী এই বিয়ের বিরুদ্ধে ছিল। মানে রেবেকার পরিবারের লোকজন, রেবেকার বন্ধু বান্ধবী, ওরা তো ইংরেজ, বিদেশি ইংরেজ, ওরা চাচ্ছিল না একজন ইন্ডিয়ানের সাথে, হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্তের সাথে বিয়েটা হোক। তো তাদের এই দাম্পত্য জীবন বেশি দিন টেকেনি, বেশি দিন স্থায়ী হয়নি। 8 বছরের সংসার। তো বিভিন্ন কোন্দল বা দ্বন্দ্ব, হ্যাঁ, দাম্পত্য জীবনে অশান্তি, এসব কারণে ওনাদের তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। আর মাইকেল মধুসূদন দত্ত উনিও অনেকটা একগুঁয়ে প্রকৃতি ছিলেন। একগুঁয়ে, একগুঁয়ে তো বোঝো, মানে জেদি। হ্যাঁ, উনি ওনার কথা থেকে সরতেন না, ডিসিশন থেকে সরতেন না। একটু ছাড় দেওয়া উচিত দাম্পত্য জীবনে, ছাড় দিতেন না।
উনি যেটা বলতেন সেটাই হতে হবে। তো এইসব কারণে ওয়াইফের সাথে ওনার মতের অমিল হলো, মিলল না, এক পর্যায়ে ডিভোর্স হলো। তো রেবেকার গর্ভে মধুসূদনের 2 পুত্র ও 2 কন্যার জন্ম হয়, 2 ছেলে 2 মেয়ে। তো মাইকেল মধুসূদন দত্ত আবারও বিয়ে করেন। মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের কোনো এক শিক্ষকের কন্যা, শিক্ষকের মেয়ে হেনরিয়েটা সোফিয়া। হেনরিয়েটা সোফিয়া উনিও বিদেশি, তবে উনি ইংরেজ নন, উনি হচ্ছেন ফরাসি, ফ্রান্সের। হেনরিয়েটাকে বিয়ে করেন এবং হেনরিয়েটার সাথে মাইকেল মধুসূদন দত্তের মনের মিল হয়। ততদিনে মাইকেল মধুসূদন দত্ত যথেষ্ট ম্যাচিওরড, উনিও বুঝতে শিখেছেন, জীবন থেকে অনেক কিছু জেনেছেন, বুঝেছেন, সমজদার হয়েছেন। প্রথম বিয়েতে উনি যে ভুলগুলো করেছিলেন বা একগুঁয়েমি স্বভাব, সেই বিষয়গুলো থেকে একটু দূরে সরেছেন, মানে নিজেকে শুধরে নিয়েছেন, যে কারণে হেনরিয়েটার সাথে দ্বিতীয় বিয়েটা সফল হলো এবং হেনরিয়েটা আজীবন মাইকেল মধুসূদন দত্তের সাথে ছিলেন সহধর্মিণী হিসেবে। এবং এই দ্বিতীয় বিয়েতে নেপোলিয়ন নামে একজন পুত্র সন্তানের জন্ম হয় আর শর্মিষ্ঠা নামে একটি মেয়ের জন্ম হয়। নেপোলিয়ন এবং শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা নামে একটি নাটকও উনি লিখেছেন, মাইকেল মধুসূদন দত্ত। এবং তোমরা হয়তো জানো, ইন্ডিয়াতে বিখ্যাত টেনিস খেলোয়াড় যার নাম লিয়েন্ডার পেজ। লিয়েন্ডার পেজ মাইকেল মধুসূদন দত্তের বংশধরদের মধ্যে একজন। হয় না যে বংশ পরম্পরায়, হ্যাঁ, তো লিয়েন্ডার পেজ কিন্তু মাইকেল মধুসূদন দত্তের বংশধরদের মধ্যে একজন বিখ্যাত টেনিস প্লেয়ার। মাইকেল মধুসূদন দত্ত উনি কিভাবে মারা গেলেন, কোথায় মারা গেলেন? মৃত্যু। এই যে দেখছো, এটাকে কি বলে, আবক্ষ মূর্তি। আবক্ষ মূর্তি মাইকেল মধুসূদন দত্ত, উনি স্মাইলিং, মানে একটু হাসি লেগে আছে মুখে। এটাকে বলে সমাধি স্মারক। সমাধি স্মারক দেখতে পাচ্ছ সবাই, এখানে কিছু লেখা আছে, তাই না? লেখাগুলো পরিষ্কার না, কিন্তু লেখা বোঝা যাচ্ছে, মানে লেখা যে আছে। হ্যাঁ, দেখেছো? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে তো। মাইক হ্যাঁ, এখানে এখানে কিছু লেখা আছে। আসলে কি, তোমরা জানো, যেমন উইলিয়াম শেক্সপিয়ার উনি নিজেই লিখে গিয়েছিলেন ওনার কবরের গায়ে কোন লাইনগুলো থাকবে, কোন লাইনগুলো কবরের গায়ে লেখা থাকবে। উইলিয়াম শেক্সপিয়ার নিজেই লিখে গিয়েছিলেন। তোমরা যদি উইলিয়াম শেক্সপিয়ারের কবর দেখতে যাও, দেখবে কবরের গায়ে কিছু লেখা আছে, কবিতার লাইন। সেই কবিতার লাইনগুলো উইলিয়াম শেক্সপিয়ারের নিজের লেখা। আর এখানে যে লেখাগুলো দেখছো, এই লেখাগুলো মাইকেল মধুসূদন দত্তের নিজের লেখা। উনি লিখে গিয়েছিলেন। কি লিখে গিয়েছিলেন আমরা দেখবো, এখানে আছে। আচ্ছা, ওনার কবরটা হচ্ছে কলকাতায়।
হ্যালো। আহ, হাসান, রোবায়েত ওরা জয়েন করলো এই মাত্র। ওকে, তো মাইকেল মধুসূদন দত্তের ইংলিশে যেটাকে বলে এপিটাফ, এপিটাফ বাংলায় বলে সমাধি স্মারক, সমাধি স্মারক ইংলিশে বলে এপিটাফ। তো এই এপিটাফের গায়ে মাইকেল মধুসূদন দত্ত যা লিখে গিয়েছিলেন সেগুলো লেখা আছে। স্যার লিজা জয়েন হইতে পারতেছে না। হ্যাঁ, জয়েন করেছে, এইমাত্র জয়েন করেছে। তো কলকাতায় ওনার কবর। মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্র্যের মধ্যে কাটে। চরম দুঃখ ও দারিদ্র্যের কথা বললেই কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ে যায়। তোমরা অলরেডি জেনেছো কাজী নজরুল ইসলাম কতটা কষ্ট দেখেছেন, কতটা দারিদ্র্য দেখেছেন। তো মাইকেল মধুসূদন দত্তের শেষ জীবন, বিশেষ করে মৃত্যুর আগের কয়েক বছর অনেক কষ্টে কেটেছিল, আর্থিক কষ্ট। অর্থনৈতিক ভাবে উনি অতটা শক্ত অবস্থানে ছিলেন না। আইন ব্যবসায় তিনি তেমন সাফল্য লাভ করতে পারেননি, যদিও তার বিদেশি আইনের উপর বিদেশি ডিগ্রি ছিল, কিন্তু তিনি সফল আইনবিদ হতে পারেননি, সফল উকিল হতে পারেননি। তাছাড়া ওনার আরেকটা স্বভাব ছিল অমিতব্যয়িতা। অমিতব্যয়িতা মানে বুঝে শুনে হিসেব করতেন না। তোমাদের মনে আছে সম্ভবত হাসান এবং নাইম, তোমরা পড়েছিলে এডিসন অ্যান্ড স্টিল। এডিসন অ্যান্ড স্টিলের একটা রচনা বা প্রবন্ধ পড়েছিলে, মনে আছে? যে টাকা পয়সা বুঝে শুনে খরচ করতে হবে, না হলে মানুষ দরিদ্র হয়ে যায়। মনে আছে নাইম, হাসান? ইয়েস স্যার। জি স্যার। ওটা পভার্টির উপর, দারিদ্রতার উপর। তো মাইকেল মধুসূদন দত্ত বেহিসেবে ছিলেন। উনি টাকা পয়সা ইচ্ছে মতো খরচ করতেন, মানে এতটা খেয়াল করতেন না, যে কারণে উনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ওনার প্রচুর লোন ছিল, অনেক অনেক মানুষ ওনার কাছ থেকে টাকা পেতেন। 1873 সালের 29 জুন আলিপুর জেনারেল হাসপাতালে একদম কপর্দক অবস্থায়, কপর্দক মানে শূন্য, মানে যার কোনো টাকা পয়সা কিছুই নেই, উনি একেবারে নিঃস্ব রিক্ত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতার সার্কুলার রোডে সমাধি দেয়া হয়। ওনাকে কবর দেয়া হয় কারণ উনি তো পরবর্তীতে খ্রিস্টান হয়ে গেলেন, তাই না? খ্রিস্টানরা তো কবর দেয়, আর উনি প্রথমে তো হিন্দু ছিলেন, পরে খ্রিস্টান হলেন। তো যেহেতু খ্রিস্টান হলেন, তাই ওনাকে কবর দেয়া হলো। মহাকবি জীবনের অন্তিম পর্যায়ে, উনি জীবনের শেষ পর্যায়ে জন্মভূমির প্রতি তার যে সুগভীর ভালোবাসা, ভালোবাসার চিহ্ন উনি রেখে গেছেন অবিস্মরণীয় পংক্তিমালায়। মানে কবিতার মাধ্যমে উনি, বিশেষ করে বাংলা কবিতার মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন আসলে উনি নিজের জন্মভূমিকে কতটা ভালোবাসতেন। জীবনের শুরুর দিকে উনি বোঝেননি ইংরেজি ভাষার প্রতি মোহ মায়া, ইংরেজদের প্রতি আকর্ষণ, ইংলিশে লেখার ইচ্ছে, বাংলা ভাষাকে দূরে সরিয়ে দেয়া। এই যে এই ভুলগুলো উনি যুবক বয়সে করেছিলেন। পরে ওনার বয়স বাড়লো, উনি
পৃথিবীতে অনেক কিছু দেখলেন, জানলেন, শিখলেন। ভুল থেকে উনি নিজেকে সরিয়ে আনলেন, শুধরে নিলেন, এবং ওনার বাংলা কবিতাগুলো পড়লেই বোঝা যায় আসলে জন্মভূমির প্রতি ওনার ভালোবাসা কত বেশি। এখানে দেখো, এই যে লেখাগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে, এই লেখাগুলোই, মনে করো এটা একটা কবিতা। এই কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের যে কবরে লেখা আছে, এই যে এখানে, এই যে লাইনগুলো কবরে খোদাই করা আছে। তো এখানে কি লেখা? কবরে, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল। এই সমাধিস্থলে জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত তত্ত্বকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগরদাঁড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। দাঁড়াও পথিকবর, মানে হে পথিক, এই যে কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, একটু দাঁড়াও। এই বাংলায় যদি তোমার জন্ম হয় তাহলে একটু দাঁড়াও। এই সমাধিস্থলে, এই কবরে মহানিদ্রায় রত, মানে চির ঘুমে আচ্ছন্ন, চিরতরে ঘুমাচ্ছেন এই সমাধিস্থলে কবি শ্রী মধুসূদন। যশোরে সাগরদাঁড়ি কপোতাক্ষ তীরে, তোমরা জানো কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদের তীরে যশোরে সাগরদাঁড়িতে জন্মভূমি, জন্মদাতা মানে পিতার নাম দত্ত মহামতি রাজনারায়ণ, পিতার নাম রাজনারায়ণ। জননী জাহ্নবী, মাতা বা মায়ের নাম জাহ্নবী। তো এই কবিতার মাধ্যমে উনি বুঝিয়ে দিলেন ওনার জন্মস্থান কোথায়, ওনার পিতাকে, ওনার মাতাকে। সাহিত্যকর্ম, এখানে লিস্ট আছে, কবিতা, এগুলো কাব্য। মহাকাব্য একটা মহাকাব্য লিখেছেন মেঘনাদ বধ কাব্য। সনেট লিখেছেন অনেকগুলো, চতুর্দশপদী কবিতা বলি, ইংলিশে সনেট বলে। পত্রকাব্য লিখেছেন বীরাঙ্গনা।